বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। বাসের রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর মুখে এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শ্বশুর শাশুড়ি এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? সেমি প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন কখনো কোনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ সুমি, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এসব কিছুই জানি না আশা। লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না সেখানে ঝামেলা কেমন করে হবে সব বলতো। তুই আঙ্কেল আন্টিকে এ ব্যাপারে কিছু বলিসনি? না, এখনও কিছু বলিনি। বিয়ের পরে ফেরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি আমাকে বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবুও কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা আশা। এখনও আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, 2 বেলা ভালো খাবার পোশাক সবই পাচ্ছি। তো কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোন বেয়ে পানি গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারোর সাথে না। ও ভালো, তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি যাচ্ছি। আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব, যেহেতু তোমার ছোট দেবর। তুমি পারবে? জি আম্মা। লায়লা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1বার তার ননদ আনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ার সে ওখানে উপস্থিত ছিল না। বেশ, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করলো, দাদি আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তে অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নীচ মানসিকতা তার, সেটা শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সবসময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হয়ে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল সে। প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কি এসেছে। আনিকার কথায় দ্রুত জায়নামাজ বাজ করে আনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে গুমট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি ধরে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতেই এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। সাফু, আমার কই ছিলি? পরের মাইয়ের জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা? শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতির সামাল দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লায়লা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। আয়ান শিমুর অস্বস্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ের পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্য বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল।
রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ও যে মেয়ে, স্বামীর কদরই তো বুঝে না, ও কি কইরা স্বামীরে দরদ করব। লায়লা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলের কথা শুনাইও না লায়লা। আপনিও নিজের নাতির দোষ ডাকতে আসবেন না। আয়ান তোর ভাইকে নিয়ে ঘরে যা। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখলো তার পাথরের মতো স্বামীর তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের যেন বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কী লাভ। শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতে কালো কেশগুলো পুরো ফিট জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করলো, কি লাভ এই রূপগুণ দিয়ে? যেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না। নিজের সাথে কথা বলতে বলতে শিমু হাঁটু মুড়ে বসে পড়ল। মেঝেতে চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন ফানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে ফানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি সুমির বুকে যত অভিমান ছিল সব ফানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়লো। আনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি আসবে বললে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল নিয়ে চুল মুছতে শুরু করলাম। আনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোর গাঁটটা মারল। অনার্স পড়ুয়ে ছাত্রী যে এত গাদি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। বাবিও তো অনার্সে পড়ে। সাফওয়ান ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কোন বাবি? আনিকা ভীষণ মজা পেল। সেও অনুরূপভাবে ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয় সেটাও তো তোমাকে না দেখলে জানতামই পারতাম না। তুমি এত বড় গাদা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে আনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের উপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয়। সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারো জন্য আনে বিষাদ আর মর্মফিরা। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়েছে শিমু। সঙ্গে বাড়ির কাজের বুয়া রহিমা খালা আর শাশুড়ি লায়লা বেগমও আছেন। লায়লা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় রাজিয়া বেগমের। শিমু এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি। কারণ শিমু যতটুকু জানে, রাজিয়া বেগম আগুনের তাপ মোটে সহ্য করতে পারে না, তার নাকি মাথা ব্যথা করে। শিমুর অবাক হওয়া দেখে রাজিয়া বেগম শিমুকে দিকে ঘুরে মুখ ভোলালেন। এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতি বউ করে আনবে, কিন্তু এই মেয়ে তার উল্টো, ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটা মেয়ে। রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখলো কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। লায়লা আরও 2-1 পদ করাতো, আর নাতিদের এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে? শিমু যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুণ্ণ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউয়ের কথায় রাজিয়া বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাববেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই ওদের শায়েস্তা করবেন। খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা।
লায়লা বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। আনিকা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসলো, কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উড়ে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে অমনি আয়ান এসে বোনের হাত চাটি মারল। আয়ানের এহেন কাজে প্রচণ্ড বিরক্ত হলো আনিকা। তুই দেখিস তোর বউকে আমি কোনো বেলায় শান্তিতে খেতে দিব না। আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা? আমি কি তোরটা খাই? না, বাবারটা। যারটাই খাস। মুটিয়ে যাচ্ছিস দেখছিস না? আমি মুটিয়ে যাচ্ছি? এত বড় কথা বলতে পারলি তুই? এই থামবি তোরা? বাবার কণ্ঠ পেয়ে দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল, কিন্তু একে অপরকে চোখ দিকে শাসাতে মোটেও ভুলল না। সিমি ওদের দুই ভাই বোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বোনেদের কথা চিন্তা করলে। শিমুরা 4 বোন। শিমু বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হওয়ার তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। আর তার ছোট 2 জন যমজ বোন আছে, তাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। শিমু অনুভব করলো ওর জীবনের বোনদের কথা মনে পড়ছে। এই মেয়ে দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবে তো, নাকি নাকি না খেয়েই বসে থাকতে হবে? রাজিয়া বেগমের কথায় হুঁশ ফিরেলো শিমুর। ইতিমধ্যে শাশুড়ি বাদে টেবিলে সবাই উপস্থিত। শিমু একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে বাড়তে গিয়ে হাত থেমে গেল। অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টু শব্দটিও করল না। রাজিয়া বেগম বিরক্ত হলেন ভীষণ। শিমু হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন ফিওনা থেকে। প্রথমবার রাজিয়ার কাজটা মনে মনে ভালো লাগলো শিমুর। শিমু, তোমায় খাবার সার্ভ করতে হবে না, তুমিও আমাদের সঙ্গেই বসো। আব্বু আম্মা আসুক, আমরা একসাথেই খেতে বসবো। আলতাফ আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে 2 ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। শিমু নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাহিরে যায় না। আসবো ভাবি? শিমু দরজার দিকে তাকিয়ে দেখলো আনিকা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই যে এই বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগার কাজ করে। মেয়েটা তার 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসার সম্মান এই মেয়েটা থেকেই সবচেয়ে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। তবুও ভাবে, অনুমতি ব্যতীত কারোর রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। আনিকা শিমুর পাশে গিয়ে বসল। জানো ভাবি, এই বাড়িতে তুমি আসার আগে আমার কোনো গল্প করার মানুষ ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোনো সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প পড়ি। আজকে কি নিয়ে গল্প করবেন আপনি? সাফওয়ান ভাইয়াকে নিয়ে শুনবে তুমি? শিমির হাসি মাখা মুখটা এক মুহূর্তে মলিন হয়ে গেল। এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণারই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। শিমুর থেকে কোনো উত্তর না পেয়ে আনিকে বুঝতে পারলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সেটা তার মোটেও ঠিক করা হয়নি। তাই সে নিজের কথা থেকে অন্যদিকে ঘোরালো। সাফওয়ান ড্রয়িং রুমে সোফায় কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসেছিল। লায়লা নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে সাফওয়ানকে এখনও বুঝতে পারে না চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে। সকালে আলতাফ নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বললেন। কি বলেছেন তার কিছুই লায়লা জানে না, তবে এটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করেছে। মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে। কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এই বাড়িতে, কিন্তু কি পাচ্ছে মেয়েটা? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করলো সাফওয়ান। মা কি নিয়ে কথা বলবে সাফওয়ান তার কিছুটা আন্দাজ করতে পারলো। কোনো কিছু না বলে মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়ার কিছুটা বিস্মিত হলো লায়লা। কিছু বলতে যাবেন তার মাঝে সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করলো। মা, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না। ছেলে আবদার লায়লা বেগম ফেলতে পারলেন না। কিছুক্ষণ ফিনফাতার নীরবতা চলল মা ছেলের মাঝে। নীরবতা ভেঙে সাফওয়ান বলতে শুরু করলো, মা, আমি দুঃখিত। নিজের ভালো মন্দ এখনও আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়ায় নেওয়া ভুল সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করেছি, কিন্তু মায়ের কথা অবজ্ঞ ও স্ত্রীকে অবহেলা করেছে। মা, আমি বুঝতে পেরেছি আমার করার চরম অন্যায়।
নিজের কথা শেষ করে সাফওয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। মা, তুমি বলতে না আয়ানের বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা, আয়ান খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করিয়েই যেতাম। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না, প্রমিজ। দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লায়লা বেগম প্রচণ্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে, আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা, কিন্তু আমিও নিরুপায়। নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা, অতীত সবারই থাকো, কারো ভালো কারো আবার খারাপ। আমি চাই তুমি তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি বউয়ের কোলও দখল করবে, আবার মায়ের কোলও দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব। আমার 9 বছরের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আছে, তাই নয় কি? আয়ানের কথা শুনে সাফওয়ান মায়ের কোল থেকে উঠে আয়ানের কান ধরল। তোর এই ঠোঁট কাটা স্বভাব কবে যাবে বলতো? বউ এনে দিলেই চলে যাবে? কি বললি? না মানে আর করব না, সরি। দুই ছেলের কাণ্ড দেখে লায়লা উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়ে গেছে? জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়ে অভাবনীয়, সময়ের প্রতি ক্রমায় কালো ছায়ার মোড়া, কিছুটা আশার কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি সমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে জ্বলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত, কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য সাফওয়ান আর আয়ান ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে। আয়ানকে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। বাইরের উপস্থিতি বুদ্ধি দেখে সাফওয়ান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে যে ব্যতিব্যস্ত অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর মনের সব সংকোচ বলে প্রশ্ন করলো, এত রাতে ছাদে একা কি করছেন? শিমু প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা বরকে গেল, মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতে তার নিঃশ্বাসের ক্রমশ বেড়ে গেল, হাত পা জড় বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে শিমু কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতে সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাল ঢোল বাজাচ্ছে। সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়ালো। শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে সে এখনই ডুলে পড়বে। সে তো এতটা দুর্বল নয়, আর তার অস্বাভাবিক হওয়ার কারণই বা কি? কিন্তু নিজেকে প্রশ্ন করে শিমু কোনো উত্তর পেল না। তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করলে নিজেকে স্বাভাবিক রাখার। সাফওয়ান মুখ আরও কিছুটা সামনে নিয়ে আসলো। শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। সাফওয়ান সম্পূর্ণ শিমুর চুলগুলো কানের পিঠে গুঁজে দিল। সাফওয়ানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মাইয়া, তুই এত রাতে ছাদে কেন আইসস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো। তার চোখ মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে, কিন্তু শিমু ছাড়া পেয়ে একদরে নিচে চলে গেল। রাজিয়া বেগম বিরক্ত হলেন। ভাগ্যের সে সময় মতো এসেছে, না হলে কি হতো কে জানে। সাফু, দেখলা কেমন মাইয়া? সাফওয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল। তার দাদির প্রতি রাগ রাগ লাগছে। শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজে হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট জেরে দেবে, কতগুলো কড়া কথা করে কথা শোনাবে। কই, সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর। আসবো শিমু? শিমু বিছানা গোছাচ্ছিল। হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকালবেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছু অবাক হলো। জি আম্মা, আসুন। লায়লা বেগম এসে খাটের পাশে রাখা আরাম কেদারায় বসলেন। শিমু, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছ, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো।
শিমু এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হলো। কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভিতরে ভিতরে খুশির ঢেউ শুরু হলো। কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে। সাফওয়ানের সাথে যাবে ভাবতেই শিমুর সর্বশরীর শিউরে উঠল, কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতিসূচক অর্থে নিজের মাথা জাকালো। লায়লা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতে শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসলো। অনেক ভেবে চিনতে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে, কারণ এত বড় লোকের ছেলের তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তায় ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ির জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে দুই একবার পিছনে তাকাচ্ছে, আবার ড্রাইভিং করার মনোযোগ দিচ্ছে, কিন্তু দুজনের কেউ নিরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম ফিনফতন নীরবতা আরও কিছুক্ষণ চলল। অবশেষে সাফওয়ান শিমুকে জিজ্ঞেস করলো, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সাফওয়ান মেকি হেসে দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন, তাই বললাম। শিমু এখনও কোনো উত্তর দিল না, একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফুরিয়ে রাখলো। সাফওয়ান একটু হতাশ হলো, বুঝতে পারলো এ মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটলো আবার নিজ গন্তব্য। গাড়ি এসে থামলো একেবারে শিমুদের বাড়ির ওপর। গাড়ির শব্দ পেয়ে শিমুর দুই বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো। পরক্ষণেই তাদের হুঁশ আসতে জোরে চিৎকার দিল। আব্বা গো, দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরের কাদামাটি দিয়ে মাখামাখি মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। কি মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরল। সাফওয়ানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তে তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করলে। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এবারই ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রিহা দুবোনই শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদের কাছে ডাকলে তার নিজের কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের আর দিকে এগোয় না। এই বয়ে তাদের দু বোনের জামা কাপড়ে থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবল, একদম বোনের মতো স্বভাব এদের। নিজে উঠে এগিয়ে গেলে তাদের দিকে দুই হাতে গিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করলো। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সকল বয়স শেষ। বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটো সুমুকে দিল তার গালে। শিমু সাফওয়ানের কাছে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে, সে হয়তো ততটা খারাপ না। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদি কেমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে। আয়ান এতটুকু বুঝতে পারছেন দাদি কোনো কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝছো কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবোতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায় রাগ কমানোর জন্য। রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় সে ফিসতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল। ফিহা রিহা দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারা উপভোগ করছে। সাফওয়ানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার।
শিমুর চিন্তায় মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোনো উত্তর পেল না শিমু, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যে শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকলো সাফওয়ান। ভেতরে এসে নজর পড়ল এক বাবুক রমণীর দিকে। সে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না। সাফওয়ান গলা খাকারি দিল। সাফওয়ানের শব্দ পেয়ে শিমু শটানভাবে দাঁড়িয়ে গেল। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। শিমু সেটা খেয়াল করে আরও অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? শিমুর সাথে সাথে কথা নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি? নিজের কথা শেষ করে শিমুর ঠোঁট কামড়া ধরল। মনে মনে ভাবল, এটা কি বলে ফেলল সে। সাফওয়ানের মুখের হাসিটা আরও চড়া করে বলল, ওহ, তার মানে আমি কাছে আসবো? শিমু ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে, তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না। চুপ করে দাঁড়িয়ে রইল। সাফওয়ান গিয়ে বিছানায় বসলো। পুরো ঘরে একটা খাট, একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিছু নেই। শিমু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না, নাকি ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছা আছে? সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে। শিমুর অকপট উত্তর। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। শিমু তবুও পুরোপুরি শান্ত হলো না। সাফওয়ান শিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানায় একটা কাঁথা আর 2টা বালিশ। সাফওয়ান বিছানার মাঝ বরাবর কাঁথা বাজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দুভাগ করলো। আপনি এক পাশে থাকবেন, আমি এক পাশে থাকবো। আশা করছি আপনার কোনো অস্বস্তি হবে না। অতঃপর সাফওয়ান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না, কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে। আমি কিছু মনে করব না। শিমু মনে মনে সাফওয়ানকে বেয়াদব বলে গালি দিল। তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। শিমু ঘুমিয়েছে বুঝতে পেরে সাফওয়ান চোখ মেলল। মেয়েটা তার দিকে ফিট করে শুয়ে আছে। সাফওয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। শিমু যে পাশে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়ালো। শিমু গভীর ঘুমে তলিয়ে থাকে। সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। সাফওয়ান শিমুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল। আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত, কিন্তু যেই তো নিজের রাগ ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল। কোনো মেয়ে চাইবে না তার স্বামীকে তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক। মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে, মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। বুকে ফাটবে কিন্তু মুখে ফুটবে না। সাফওয়ানের খুব ইচ্ছে করলো নিজের হাত বাড়িয়ে শিমুর গালে স্পর্শ করার, কিন্তু পরক্ষণে নিজে করার ওয়াদার কথা মনে হাত সরিয়ে নিল। সব যখন সেই শুরু করেছে, তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নেবে। এতে যতই তারে কাঠখড় পোহাতে হয় হোক তাকে। সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেলে শিমুর নিজের দিকে তাকাতেই অবাক হলো। তার শরীরের কাঁথা জড়ানো। সাফা নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে। নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালে শিমু। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট সাপ দাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। কিছুক্ষণ সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে উজু করতে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁক ফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের ওপর। সেই আলোতে সাফওয়ানের ঘুম ভেঙে গেল। সাফওয়ান আশেপাশে তাকালো। লাগবে শিমু ঘরে নেই। সাফওয়ান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হলো। তার ছোট 2 শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। শিমু রান্না করছে রান্নাঘরে, আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। সাফওয়ান অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরও কয়েক গুণ বেড়ে যেত। সাফওয়ান শালিকাদের কাছে গেল। ফিহা রিহা সাফওয়ানকে কাছে পেয়ে বায়না করলো তাদের সাথে বল খেলতে। সাফওয়ান তাদের অনুরোধ ফেলতে পারল না।
তাদের সাথে খেলতে খেলতে বলটাই একটু জোফের আড়ালে চলে গেল। রিহা আনতে যেতে চাইলে সাফওয়ান তাদের রেখে নিজেই বল আনতে গেল। জোফের নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত জোফটার কাটা পরনের শার্ট বেঁধে পিঠে ঢুকে গেল। ব্যথায় মুখ থেকে আর শব্দ বের হয়ে এলো সাফওয়ানের। তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাতের হাতে ধরিয়ে দিল। রিহা রক্ত দেখে ভয়ে চিৎকার করে উঠল, দুলাভাই রক্ত! রিহার চিৎকার শুনে সুমু দিয়ে রইল। দেখলো সাফওয়ানের পিঠে থেকে শার্ট বেদ করে রক্ত বেরোচ্ছে। শিমু দ্রুত এগিয়ে গেল সাফওয়ানের দিকে। শার্টটা খুলেন। আমার তেমন ইনজুরি হয় নাই তো। চুপ করুন তো, আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? সাফওয়ান ভাবল, সে কি মেয়ে নাকি লজ্জা পাবে? সাফওয়ান একটানে শার্ট খুলে ফেললো। শিমু দেখলো এক জায়গায় কাটা ফুটে গেছে, আর একটা জায়গায় বেশ অনেকটা আঁচড় লেগেছে। শিমু দ্রুত কাটা টান দিয়ে বের করলো। সাফওয়ান ব্যথায় চোখ মুখ কুচকে নিল। অতঃপর শিমু কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ার ভিতরে কেন গেছিলেন? দেখতেই তো পাচ্ছ, ওখানে বেলের কাটা আর খেজুরের কাঠা রাখা। সাফওয়ান চোখ বড় বড় করে তাকালো। বেলের কাটা আর খেজুরের কাটার ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শীও হলো। শিমুর এবার সাফওয়ানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকের বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। শিমু অন্যদিকে ঘুরে ডুব গেল। মনে মনে বলল, লোকটা কি জিম করে নাকি? সাফওয়ান শিমু চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসলো। ভাবলো, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু একটু ব্যথাতে কিছুই হয় না। রিহা অসহায়ের মতো বোনজামাইয়ের দিকে তাকিয়েছে। এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে। মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। তার জন্য গড়ে ওঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বন্ধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুর বাড়ি। এক মুহূর্তে পার হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে শিমু। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে, কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে আয়ান ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছেন, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সাফওয়ানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। শিমু ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের। তারপরে তার ছোট দুই বোনও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে, বাবা আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে সাফওয়ানও কথায় কথায় বলছিল, আব্বু আপনার একজন সঙ্গীর প্রয়োজন, রিহারও একজন মায়ের প্রয়োজন। মুজিদ একগাল হাসি দিয়ে বলেছিল, বাবা, ভালোবাসার মানুষটার জায়গায় তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যাতে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিও তোমার কখনো একা মনে হবে না, মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর রিহার কথা বলছো, ওদের জন্য আমি মানতেই পারি, কিন্তু সেই মাঝে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই। এক জীবনের যার সঙ্গে পেয়েছি তাকে ভেবেই চলে যাবে আমার। সাফওয়ান মুগ্ধ হয়ে শুনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর, শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটাই হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। শিমুর চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো সাফওয়ানদের বাড়ির সামনে। সাফওয়ান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শিমুও বেরিয়ে গেল গাড়ি থেকে। দুজনে একসাথে ভিতরে আসলো। কলিং বেল ছাড়তে রহিমা খালা এসে দরজা খুলে দিল। সাফওয়ান ভিতরে আসতেই দেখলো দাদি সোফার উপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। সাফওয়ান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসলো। কেমন আছো এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম। ওহ, তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। শিমু গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবলো, মহিলাটা যতই খারাপ হোক, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত
শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সব কিছুর জন্য শিমু দেয়। শিমু কিছুটা অপমান বোধ করলো, আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে, অমনি শাশুড়ি কথা থেকে যেন ছুটে আসলো। শিমু, ওইদিকে কই যাচ্ছ? জি আমার ফ্রেশ হতে যাচ্ছি। ওইদিকে না, তুমি সাফওয়ানের ঘরে যাও। আমি তোমার সব কিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা, আমি আশা রাখছি তুমি আমার উপরে কোনো কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, আদিক্ষেতা। লাইলা বেগম তার কথায় কোনো পাত্তা দিলেন না। শিমু গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙ্গিয়ে সাফওয়ানের কক্ষের দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও শিমু দরজা খটখট আওয়াজ করলো। সাফওয়ান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। শিমু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভিতরে গেল। সাফওয়ান বাথরুমে আছে, সেখান থেকে পানির শব্দ আসছে। শিমু পুরো ঘরে চোখ বুলালো, অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে। সেখানে লায়লা তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সেদিকে এগুলো লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের 3 পিস বের করলো। এর মাঝে দরজা খোলার শব্দ এলো। শিমু দ্রুত পিছনে ঘুরলো। সাফওয়ান দাঁড়িয়ে আছে আর তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সেখানে শিমুকে দেখবে, ভাবতেও পারেনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। শিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালে সেগুলো কিছু খেয়াল না করে ওয়াশরুমে চলে গেছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুব খুশি হলো, কিন্তু শিমুকে কিছু বুঝতে দিল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবল, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মা তুমি বেস্ট। ধন্যবাদ যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দে ব্রো। সাফওয়ান আয়ানের দিকে ব্রু কুচকে তাকালো। আয়ান বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমিই তো বুদ্ধিটা মাকে দিলাম। সাফওয়ান আয়ানের হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নিব না। বল কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা, আমার না বউ লাগবে। সাফওয়ান আয়ানের পিঠে জোর করে থাপ্পড় বসিয়ে দিল। কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। আয়ান পিঠে হাত বুলাতে বুলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। যার জন্য এত কিছু করতেছে সেই ভাইও তার দুঃখ বুঝলো না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শিমু আর লায়লা বেগম খাবার সার্ভ করছে। আলতাফ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সাফওয়ান তুমি ঢাকায় ফিরছ কবে? আব্বু ফিরবো 3 তারিখে। ওহ, তার মানে 2 দিন আছো? জি। আলতাফ এবার আরও গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সব কিছু করতে কষ্ট হয়। তুমি বরং বৌমাকে নিয়ে যাও। রাজিয়া বেগম খাবার রেখে আলতাফের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই আলতাফ? শিমু চলে গেলে বৌমার কষ্ট হবে তো। আলতাফ মায়ের দিকে ব্রু কুচকে তাকিয়ে বললেন, মা, লায়লার জন্য রহিমা আর আনিকা আছে, কিন্তু সাফওয়ান সেখানে একা থাকে, তাই শিমু গেলে সাফওয়ানেরই ভালো হবে। লায়লা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের সম্মতকর সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন। আয়ান আনিকা দাদির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আনিকা আয়ানের কানে কানে বলল, ভাইয়া ভালো হয়েছে, কিন্তু বুড়ির বেশ শিক্ষা হয়েছে। আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠল, দাদি খাচ্ছ না কেন? আয়ানের কথা শুনে দাদি বাতিল লোকমা গালে দিয়ে চিবুতে শুরু করলো। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাকি কাউকে তার আর নিজের বসে করা হলো না। এইসবের মাঝে শিমু চোখ ছলছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। সাফওয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো। শিমুর অবস্থা দেখে বুঝতে পারলো শিমু তার সাথে যেতে চায় না।
চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।